আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোষ। ক্লাস 11-এর একদম কোষের প্রথম চ্যাপ্টার, জীবনের মূল একক। এটা হচ্ছে টপিকটার নাম, জীবনের মূল একক। তাহলে কোষ সম্পর্কে প্রথমে আমাদের জানতে হবে। তাহলে এই কোষ নিয়ে যে বিজ্ঞানের শাখায় পড়াশোনা করা হয় তাকে বলবো আমরা কোষবিদ্যা বা সাইটোলজি। কি বলবো? সাইটোলজি। বোঝা গেল? এখন কোষকে আবিষ্কার করেছিলেন সেটা আমাদের জানতে হবে। কোষ সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। রবার্ট হুক কোথার থেকে আবিষ্কার করেছিলেন? যে এই ধরনের যে কর্কগুলো হয় হোমিওপ্যাথি টিসি বন্ধ করার জন্য, এগুলো তো গাছ থেকে হয়। তাহলে এইটাকে নিয়ে সেকশন করেছিলেন, দিয়ে মাইক্রোস্কোপের তলায় দেখেছিলেন, দিয়ে তিনি এইরকম অনেকগুলো স্ট্রাকচার দেখতে পেয়েছিলেন। তো এইটাকে উনি বলেছিলেন কোষ। ঠিক আছে? তাহলে একটা প্রশ্ন আসছে, উনি কি দেখেছিলেন? উনি কিন্তু মৃত কোষ দেখেছিলেন। পয়েন্ট টু বি নোটেড, উনি কিন্তু মৃত কোষ দেখেছিলেন। ঠিক আছে? এবার একটা কোষের ভেতরে স্ট্রাকচারে কি থাকে না থাকে সেটা কিন্তু উনি প্রথমে দেখেননি, বা তিনি কোনো আলোকপাত সেটা নিয়ে করেননি। পরবর্তীকালে নল ও রুস্কা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। কি নাম? নল ও রুস্কা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, এবং তার ফলে কি হয়, কোষবিদ্যা, এই যে সাইটোলজির একটা বিশাল শাখা খুলে যায়। কারণ একটা সেল, তার মধ্যে কি কি আছে, কেন একটা সেল বা একটা প্রাণী সেল কেমন দেখতে, একটা উদ্ভিদ সেল কেমন দেখতে, তার মধ্যে যে পার্থক্য, সব কিছু সম্পর্কে আমরা ইন ডিটেইলিং জানতে পারি এবং বুঝতে পারি, যে সেল সাইকেল বা পরবর্তী যে কোষ নিয়ে যা আবিষ্কার হয় তা জানতে পারি। তো এই কোষ নিয়ে বলতে গেলে এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোষ তত্ত্ব বা সেল থিওরি। কি না? কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব, কোষ তত্ত্ব বা সেল থিওরি। ঠিক আছে? কোষ তত্ত্ব বা সেল থিওরি কে দিয়েছিলেন? না, দিয়েছিলেন স্লেইডেন ও সোয়ান। স্লেইডেন ও সোয়ান। বোঝা গেল? তাহলে স্লেইডেন এবং সোয়ান সর্বপ্রথম কোষ সম্পর্কে কিছু মন্তব্য রাখেন, তাকেই বলা হয় কোষ তত্ত্ব। তার মন্তব্যে কি ছিল? 1 নম্বর মন্তব্য ছিল, কোষ হলো জীবদেহের গঠনমূলক একক বা গঠনগত একক। গঠনমূলক একক। আর 2 নম্বর মন্তব্য কি ছিল? 2 নম্বর মন্তব্য কি ছিল? বলছে প্রতিটি জীব এক বা একাধিক কোষ দিয়ে তৈরি। একটা কোষ দ্বারাও তৈরি হতে পারে বা একাধিক কোষ দ্বারাও তৈরি হতে পারে। একাধিক কোষ দ্বারাও তৈরি হতে পারে। বোঝা গেল? এখন আমরা এটার থেকে কিন্তু টোটালি একটা কোষ সম্পর্কে জানতে পারি না, কারণ অনেক কিছুই বলা নেই বা অনেক কিছু ইনক্লুড করা নেই। সেই জন্য এই কোষতত্ত্ব পরবর্তীকালে কিছু সীমাবদ্ধতা দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? কিছু লিমিটেশনস দেখতে পাওয়া যায়। লিমিটেশনসগুলো প্রথমেই কি হচ্ছে, যে কোষের ভেতরে কি স্ট্রাকচার, ভেতরের স্ট্রাকচার সম্পর্কে কিন্তু কোনো কিছু বলা নেই যে কোষ ছাড়াও কোষের বাইরে, মানে ধরো এতগুলো কোষ পরস্পর আছে, তার বাইরের দিকে বেশ কিছু তরল অবস্থান করতে পারে, সেটা সম্পর্কে কিন্তু কোনো কথা বলা নেই। আরও কথা বলা নেই, সেটা হচ্ছে পাশাপাশি অবস্থিত ধরো দুটো কোষ, সেই দুটো কোষের মধ্যে নিশ্চয়ই কোনো সংযোগ আছে, তবেই তো মূল দ্বারা যখন জল শোষণ করা হয় তখন একটা সেল থেকে আরেকটা সেলে সেটা ছড়িয়ে যায়। তাহলে সেইটা সম্পর্কেও কোনো কথা বলা নেই। এরকম নানা তথ্য সম্পর্কে কিছু বলা নেই। সেই জন্য এই কোষতত্ত্বকে পরবর্তীকালে কিছু চেঞ্জ আনা হয় বা কিছু মডিফিকেশন করা হয়। কারা করেছিলেন? 3জন বিজ্ঞানী করেছিলেন। ফ্লেমিং, ওয়ালডেয়ার আর করেছিলেন হার্টউইগ। এই 3জন বিজ্ঞানী এই কোষ তত্ত্বের পরিবর্তন এবং মার্জিত একটা রূপ দিয়েছিলেন।
তো ওনাদের মেন বক্তব্য ছিল, আগে কি জানতাম, কোষ হচ্ছে গঠনগত একক, কিন্তু তার সাথে সাথে উনি বলেছিলেন কোষ কার্যগত কার্যগত এবং সেই সাথে সাথে গঠনগত, এই দুই ধরনেরই একক। বোঝা গেল? এই হচ্ছে বলেছিলেন। আর বলেছিলেন আগের যেটা লিমিটেশনস ছিল সেই লিমিটেশনসগুলোকে তিনি আবার নতুন করে তুলে ধরেছিলেন। বলছেন পূর্বসূরি কোনো কোষ থেকে বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি হয়। ঠিক আছে, একটা কোষ আছে, তার থেকেই আবার অনেকগুলো কোষ সৃষ্টি হচ্ছে, এবং তার মধ্যে তার কোনো বৈশিষ্ট্য বর্তমান থাকবে, এবং একটা প্রাণীদেহের মধ্যে যতগুলো কোষ থাকছে সেই সব কোষগুলোর কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য মোটামুটিভাবে একই রকম হবে। ঠিক আছে, আর জীবদেহের সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। তাহলে এখন থেকে তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, কোষতত্ত্ব কাকে বলে, কোষতত্ত্ব কিছু লিমিটেশনস বা মডিফিকেশনস অফ সেল থিওরি বর্ণনা করো। তাহলে আশা করি বোঝা যাবে। এরপরে আমরা যেটা নিয়ে পড়ব সেটা হচ্ছে যে কোষের আকার আকৃতি কি ধরনের কি হয় না হয় সেটা সম্পর্কে। এখন কোষের আকার আকৃতি নিয়ে আমার নিজের কিছু বলা নেই, তোমরা যে বই ফলো করো প্রত্যেকটা বইয়ে থাকবে যে কোষ কোন কোষ বড় কোন কোষ ছোট। যেমন ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকা, নাম কি, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এটা হচ্ছে সব থেকে ছোট কোষ। আর সব থেকে বড় উদ্ভিদ কোষ হচ্ছে র্যামি গাছের বাকলের তন্তু, এইরকম অনেক তথ্য আছে। এবং নিউরন হচ্ছে সব থেকে বড় প্রাণী কোষ। এগুলো আছে, এগুলো যে কোনো বইয়ে তোমরা ইনফরমেশন পাবে, এটা পড়ানো বা বোঝানোর কিন্তু সেরকমভাবে কিছু নেই। ঠিক আছে, তো আমি এই জায়গাটা একটুখানি স্কিপ করছি। স্কিপ বলতে পড়ে নিও তোমরা যে কোনো বইয়ের থেকে। তো এখন কোষকে কয় ভাগে ভাগ করা যায় সেটা সম্পর্কে জানতে হবে, কত ধরনের কোষ হতে পারে। ঠিক আছে, তো প্রথমে কোষকে আমরা প্রাথমিকভাবে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, এই দুটো আমরা জানি। আর একটা যেটা জানি না সেটা হচ্ছে মেসোক্যারিওটিক। ঠিক আছে, এখন প্রোক্যারিওটিক বলতে বোঝাচ্ছে প্রাচীর, মেসো তারপরে পড়বো, তারপরে ইউ পড়বো। তাহলে প্রথমে আমরা কাকে নিয়ে পড়বো না, প্রোকে নিয়ে পড়বো। ঠিক আছে, প্রোকে নিয়ে পড়তে গেলে আমাকে এই দুটো মুছতে হবে, প্রোক্যারিওটিক। এখন প্রোক্যারিওটিকের বলতে গেলে একটা আদর্শ যদি কোষ আমি বলি, তাহলে কার উদাহরণ দেবো না, একটা ব্যাকটেরিয়া কোষ। আমি একটা আঁকলাম ব্যাকটেরিয়া কোষ, এই ধরনের ব্যাকটেরিয়া কোষ আঁকলাম। এই টিপিক্যাল ছবিটা তোমরা 8-এর বইয়ের থেকে দেখে আসছো। বাইরের দিকে এরকম একটা মোটা প্রাচীর আছে, এরকম বাইরের দিকে কিছু সরু সরু জিনিস আছে, এদিক থেকে একটা বড় জিনিস আছে, ভেতরে অনিয়তাকার একটা জিনিস আছে। আর এই যে কোষ প্রাচীরটা, এটা এরকম 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 হয়ে গিয়ে এখানে একটা জিনিস তৈরি করছে, বা এখানে একটা তৈরি করছে। তো এটা সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাকে জানতে হবে যে এদের বাইরের দিকে দেখো, যখন আমি পড়ছি বা জানছি, তখন এই প্রোক্যারিওটিক পড়ছি, তো তখন এই প্রোক্যারিওটিকের কিছু কিছু ক্ষেত্রে এই সব কিছুরও বাইরের দিকে একটা আবরণ অবস্থান করে। কি থাকে না, একটা আবরণ, তাকে আমরা বলবো ক্যাপসুল। কি বলবো, ক্যাপসুল বা স্লাইম স্তর, স্লাইম লেয়ার। বোঝা গেল? এর কাজ কি না, বাইরের ঘাত প্রতিঘাত ইত্যাদি হাত থেকে রক্ষা করা, এবং ক্যাপসুলযুক্ত যে ব্যাকটেরিয়াগুলো হয় সেগুলোই বেসিক্যালি আমাদের শরীরে রোগ সংক্রমিত করে। যেমন ডিপ্লোকক্কাস আমাদের নিউমোনিয়া তৈরি করছে। ঠিক আছে, ডিপ্লোকক্কাস নিউমোনিয়া তৈরি করছে। এরপরে আমরা আসছি প্লাজমা পর্দা। প্লাজমা পর্দা নিয়ে কথা বলতে গেলে তার আগে তাহলে কি আসছে, কোষ প্রাচীর। তাহলে বাইরে কি চলে গেল, ক্যাপসুলের পরে কোষ প্রাচীরের একবার ভেতরে অবস্থান করছে প্লাজমা পর্দা। এখন এই কোষ প্রাচীর যেটা, সেই কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকন দ্বারা তৈরি হয়। কি নাম, পেপটাইডোগ্লাইকন।
গ্লাইকন দ্বারা তৈরি হয়। প্লাজমা পর্দা নিয়ে পড়তে হবে। দেখো ভেতরের দিকের প্লাজমাগুলো পর্দাটা একটু ভেঙে গিয়ে ইমাজিনেট করে কিছু গোল আকৃতির স্ট্রাকচার তৈরি করেছে, এগুলোকে বলে মেসোজোম। কি না? মেসোজোম। এখন মেসোজোমটা আবার কি? বেসিক্যালি কোষের শক্তিকর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়া থাকলে তবেই তো শক্তি উৎপন্ন হবে বা এটিপি তৈরি হবে, কিন্তু এই প্রোক্যারিওটিক কোষ বা ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে শক্তি পাবে কোথা থেকে? শক্তি পাওয়ার জন্য ওদের এই যে বাইরের দিকের কোষ পর্দা সেটা ইমাজিনেট করে বা ঢুকে গিয়ে ভেতরের দিকে কিছু একটা স্ট্রাকচার তৈরি করে, তাকে বলে মেসোজোম। এই মেসোজোম কি করে না এটিপির মতো শক্তি উৎপাদন করতে সহায়তা করে। ঠিক আছে? আর ভেতরে যা থাকে তাকে সাইটোপ্লাজম বলে। এখানে সাইটোপ্লাজমে কিছু রাইবোজোম থাকে, যে রাইবোজোমগুলো 70S প্রকৃতির রাইবোজোম হয়, 70S প্রকৃতির রাইবোজোম হয়। আর যেটা থাকে সেটা হচ্ছে এই যে অনেকগুলো দেখো 1 2 3 এঁকেছি, সেটাকে বলে পিলি বা ফিম্ব্রি। আর একটা বড় যেটা এঁকেছি সেটাকে বলে ফ্লাজেলা। এখন ফ্লাজেলা এবং পিলির মধ্যে বা ফিম্ব্রির মধ্যে পার্থক্য দেয়। কি পার্থক্য দেয় না, এখানটাতে লিখছি ফ্লাজেলা, ফ্লাজেলা ও পিলি বা ফিম্ব্রির মধ্যে পার্থক্য দেয়। ঠিক আছে? তাহলে পিলি দেখো সংখ্যায় অনেক বেশি এঁকেছি, 1 2 3, মানে অন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তো ফ্লাজেলা সংখ্যায় কম হয়, ফ্লাজেলা অনেক বড় হয়, পিলির আকার অনেক ছোট হয়। পিলির কাজ কি না, পিলির কাজ কি না, এগুলো যেহেতু কাছাকাছি থাকে কি করে। আচ্ছা ঠিক আছে, আমি এই ছবিটাকে মুছে দিচ্ছি, এবার ফ্লাজেলা এবং পিলি সম্পর্কে আমি একটু জানবো। ধরো এরকম ছোট একটা স্ট্রাকচার, সেটা পিলি, এখানে একটা বেস রইলো, এটা বাকি বাইরে টুকরো কি হচ্ছে, ধরো এটা একটা সেল এবং এটা একটা সেল। তাহলে এই দুটো যখন কাছাকাছি আসবে তখন এর পিলি এর পিলি এর পিলি এর পিলি পরস্পরকে কাছে আসতে সহায়তা করে, এবং যখন রিপ্রোডাকশন ঘটে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেই রিপ্রোডাকশনে সহায়তা করছে। তাহলে পিলির কাজ বোঝা গেল। আর ফ্লাজেলার কাজ কি হয়, এই যে ফ্লাজেলা ধরো সেল, তার ফ্লাজেলা, এই ফ্লাজেলার স্ট্রোক দ্বারা একবার এদিকে আসে একবার এদিকে আসে, এবার এরকমভাবে মুভমেন্ট করছে। তো সেই মুভমেন্টের দ্বারা ব্যাকটেরিয়াকে চলনে সহায়তা করছে। বোঝা গেল? মানে ফ্লাজেলা স্ট্রাকচারটা একটু ঝট করে আমাদের বুঝে নিতে হবে। এইটা ধরো ফ্লাজেলা যদি আঁকলাম, এর দুপাশেটা মোটা অংশ রইল, বেস রইল, এটা বেস রইল, এর নিচের এটাকে বলে ভূমি বা বেস, এইটা হচ্ছে হুক, আর এটা হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্ট। তাহলে যদি বলে যে ফ্লাজেলা স্ট্রাকচার তোমরা সহজেই আঁকতে পারবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তাহলে পিলি ফিম্বি ব্যাকটেরিয়া এইসব কিছু বোঝা গেল। এরপরে আমরা আসছি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি? গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ, এটা সম্পর্কে জানতে গেলে আমি একটা গল্প বলবো। আছে, যদি কেউ বায়োলজি নিয়ে পরবর্তীকালে পড়ো সে বুঝতে পারবে কি হয়। বেসিক্যালি না, ব্যাকটেরিয়াগুলোকে আন্ডার মাইক্রোস্কোপ যখন আমরা দেখতে যাব তখন আমাদের কিন্তু তাদেরকে রং করতে হবে বা রঞ্জিত করতে হবে। সেই জন্য পেট্রি ডিশে ধরো অনেক ব্যাকটেরিয়া কালচার করা আছে, তো সেইটার উপরে ফার্স্টে আমরা কি দিই, ক্রিস্টাল ভায়োলেট। ক্রিস্টাল ভায়োলেট মানে এটা রং করার জন্য ইউজ হয়। তার সাথে সাথে আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে আয়োডিন। কি দিলাম? আয়োডিন এবং ক্রিস্টাল ভায়োলেট। তারপরে এটা রঞ্জিত হয়ে গেল, তো তারপরে এইটাকে অ্যালকোহল দিয়ে ধোবো। কি দিয়ে ধোবো? অ্যালকোহল দিয়ে ধোবো। অ্যালকোহল দিয়ে ধোবো। অ্যালকোহল দিয়ে ধোয়ার পরেও যদি এইখানের ব্যাকটেরিয়াগুলো রঞ্জিত থাকে তখন আমরা তাকে বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর যারা রঞ্জিত থাকে না, হয় না, তাদেরকে বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক? তবে কাউন্টার কাউন্ট স্টেনে যেমন স্যাফ্রনিলে রঞ্জিত করা যায় এদেরকে, গ্রাম নেগেটিভকে। এইভাবে হয় না, মানে এই ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দিয়ে তৈরি হয় না, করা যায় না। কার দ্বারা করা যায়? স্যাফ্রনিন ইউজ করে কাউন্টার কারেন্ট যে স্টেন হয় সেই কাউন্টার কারেন্ট স্টেন দ্বারা এদেরকে রঞ্জিত করা যায়। এখন কেন এই জিনিসটা ঘটছে? বিকজ অফ এদের যে ধরো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল বা সেলের কোষ প্রাচীর, যেটা সেই কোষ প্রাচীরের যে উপাদানগুলো, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদানগুলো আলাদা আলাদা হয়। আলাদা আলাদা হয় না, পরিমাণটা বেসিক্যালি আলাদা হয়। যেমন গ্রাম পজিটিভের ক্ষেত্রে মিউকোপলিস্যাকারাইড, এটা কি দেখা যাচ্ছে না?
মিউকোপলিস্যাকারাইড, মিউকোপলিস্যাকারাইড অনেক বেশি, প্রায় 80%-এর মতো থাকে। স্যাকারাইড 80% অবস্থান করে, কিন্তু সেক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে মিউকোপলিস্যাকারাইড বা মিউকোপেপটাইডের পরিমাণ বেশি থাকে, কিন্তু পলিস্যাকারাইডের পরিমাণ কম থাকে। ঠিক আছে, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এই হচ্ছে মেন ব্যাপার। আর অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীলতা বলতে গ্রাম পজিটিভ হচ্ছে তোমার পেনিসিলিনে সংবেদনশীল। পেনিসিলিন দিলে সেটা তার উপরে কাজ করে, কিন্তু গ্রাম নেগেটিভ পেনিসিলিনে কাজ করতে পারে না, তাহলে কে কাজ করবে? টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, এই ধরনের যে ওষুধগুলো আছে সাথে গ্রাম নেগেটিভ কিন্তু কাজ করতে পারে। বোঝা গেল? এই হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য। এখন আমরা দেখো প্রোক্যারিওটিক কোষ নিয়ে কিন্তু এত কথা বলে ফেললাম। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলিনি সেটা হচ্ছে মেসোক্যারিওটিক কোষ। ঠিক আছে, এরপরে আসছে মেসোক্যারিওটিক কোষ। এখন মেসোক্যারিওটিক বলার আগে আমি জাস্ট একটু ইউক্যারিওটিক নিয়ে কথা বলবো। ইউক্যারিওটিক বলতে কি বোঝাচ্ছে? যার একটা আদর্শ কোষের মধ্যে কোষ পর্দা থাকছে, তার মধ্যে আদর্শ নিউক্লিয়াস থাকছে, নিউক্লিয়াসের বাইরে মাইটোকন্ড্রিয়া থাকছে, এই গলগি বস্তু থাকছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকছে, বিভিন্ন ধরনের জিনিসগুলো যেগুলো প্রয়োজন সেগুলো থাকছে, তাকে বলবো আদর্শ কোষ। মানে বেসিক্যালি নিউক্লিয়াসের উপরে ডিপেন্ড করে প্রো, মেসো এবং ইউ 3 ভাগে ভাগ করা যায়, তো তাই একে আমরা বলবো ইউক্যারিওটিক কোষ। কিন্তু এখন মেসোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি হয়? মেসোক্যারিওটিক কোষ না প্রোক্যারিওটিক কোষের মতো হয়, না ইউক্যারিওটিক কোষের মতো হয়। কিছু বৈশিষ্ট্য প্রোক্যারিওটিকেরও থাকে, কিছু বৈশিষ্ট্য ইউক্যারিওটিকের থাকে। কি স্যার কী সব বলছেন? আরে হ্যাঁ, এইরকমই হয়। এটা দেখতে অনেকটা এইরকম স্পাইনের মতো দেখতে হয়। এই যে এদিকটা ছোঁচালো হচ্ছে সেটাকে স্পাইন বলে। তো এর মধ্যে সুগঠিত নিউক্লিয়াস কিন্তু থাকে। তাহলে সুগঠিত নিউক্লিয়াস কার ক্যারেক্টার? ইউক্যারিওটিকের ক্যারেক্টার। প্রোক্যারিওটিক হলে তো সুগঠিত নিউক্লিয়াস থাকতো না, কারণ প্রোক্যারিওটিক ক্ষেত্রে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা প্রকৃত হয় না, ঠিকঠাক গঠন হয় না বলে তাকে নিউক্লিয়েড বা জেনোফোর বলে। এটা কিন্তু নিউক্লিয়েড বা জেনোফোর বলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে কি হয়? সুগঠিত নিউক্লিয়াস থাকে। তাহলে কার মতো? ইউক্যারিওটিক। এখন কোষ বিভাজন যদি দেখি, ইউক্যারিওটিকের কোষ বিভাজন কিভাবে হয় মনে করে দেখো। প্রোফেজ, মেটাফেজ, জেনোফেজ, টেলোফেজের মধ্যে দিয়ে গিয়ে বিভাজন হয়, ওসব কিন্তু মেসোক্যারিওটিকের হয় না। মেসোক্যারিওটিকের পুরো অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় মাঝ বরাবর, দিয়ে দুটো আলাদা হয়। এটা কিন্তু কার বৈশিষ্ট্য? প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্য। তাই মেসোক্যারিওটিকের মধ্যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুই ধরনেরই বৈশিষ্ট্য বর্তমান থাকে। বোঝা গেল? এই হচ্ছে মেসোক্যারিওটিকে নিয়ে আমাদের একটা বেসিক আলোচনা হলো। এখন তোমাদের আরেকটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ভাইরাস, হোয়াট ইজ ভাইরয়েড এবং হোয়াট ইজ প্রিয়ন্স। তাহলে প্রথমে আমি আসছি হোয়াট ইজ ভাইরাস। ভাইরাস হচ্ছে না প্রোক্যারিওটিক, না ইউক্যারিওটিক, না মেসোক্যারিওটিক, প্রোক্যারিওটিকের মতো, মানে সদৃশ্য, ঠিক আছে, কিন্তু প্রোক্যারিওটিক নয়। তো ভাইরাস কি হয়? ভাইরাসের বাইরের দিকের একটা প্রোটিনের কভার থাকে, তার মধ্যে জেনেটিক মেটেরিয়াল হয় ডিএনএ অথবা আরএনএ, যে কোনো একটা অবস্থান করে। যেমন ধরো এখনকার কালে করোনা ভাইরাস দেখতে কেমন হয়? যদি আমি ডিভাইড করি, বাইরের দিকে ধরো এরকম স্পাইক অবস্থান করে, আর ভেতরে কিছু জেনেটিক মেটেরিয়ালস থাকছে। তাহলে করোনা ভাইরাস কোনো চিনতে পারি না কেন? কারণ এ না ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস, ডিএনএ আরএনএ, আরএনএ ডিএনএ পরিণত হয়, তাই ঠিক করে আমরা ডিটেক্ট করতে পারি না। বোঝা গেল? এই হচ্ছে করোনার গল্প। যাই হোক, এখন ভাইরাস নিয়ে কথা যখন হলো, এই হচ্ছে ভাইরাস। তাহলে স্যার ভাইরাসে প্রোটিন এবং ডিএনএ দুটাই অবস্থান করছে। তাহলে আমি এরকমভাবে লিখি যে প্রোটিন বাইরের কভারে থাকছে প্লাস ডিএনএ। ভাইরয়েডটা কি? ভাইরয়েড, হোয়াট ইজ ভাইরয়েড? এটাতে কি থাকে না, কোনো প্রোটিনের আবরণ থাকে না, তার বদলে শুধুমাত্র ডিএনএ অথবা আরএনএ থাকে, ভাইরাস শুধুমাত্র আরএনএ অবস্থান করে, তাদেরকে বলে ভাইরয়েড। আর প্রিয়ন্স কাকে বলে? প্রিয়ন্স শুধুমাত্র প্রোটিন থাকে, কোনো ডিএনএ আরএনএ এইসব অবস্থান করে না, তাকে বলে প্রিয়ন্স। বোঝা গেল?
এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর কিছু জিনিস আছে যেটা পড়লেই মোটামুটিভাবে তোমাদের এই দিকটা কভার করা সম্ভব হবে, সেটা হচ্ছে প্রোক্যারিওটিকের মতো একটা জীবের নাম, অণুজীবের নাম কি বললাম, ভাইরাস। আরও দুটো জিনিস আছে যেটা তোমাদের জানতে হবে, একটা হচ্ছে রিকেটসিয়া আর একটা হচ্ছে স্পাইরোকাইটা। কি নাম? রিকেটসিয়া এবং স্পাইরোকাইটা। এই দুটোও কিন্তু ওই একই ধরনেরই স্ট্রাকচার। রিকেটসিয়া রিকেটসিয়া আর একটা হচ্ছে স্পাইরোকাইটা। স্পাইরোকাইটা বোঝা গেল? এই দুটো হচ্ছে। তাহলে এদের কি হয়? এরা প্রথমে রিকেটসিয়া হচ্ছে সম্পূর্ণরূপে পরজীবী, আর কোষ প্রাচীরের উপাদান হচ্ছে মিউকোপলিস্যাকেরাইড। আর এরা মানবদেহে টাইফাস জাতীয় রোগ তৈরি করে। স্পাইরোকাইটা কি করছে না, এরা হচ্ছে তোমার মৃতজীবী, পরজীবী বা স্বাধীনজীবী। মৃত, পরজীবী অথবা স্বাধীনজীবী, 3 ধরনেরই হতে পারে, ঠিক আছে। আর মানবদেহে একটা রোগ তৈরি করে, তার নাম হচ্ছে সিফিলিস, ঠিক আছে। এই হচ্ছে মেন ব্যাপার। আর একটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে প্লিউরোনিউমোনিয়া। আচ্ছা, শর্ট ফর্মটা বলি, পিপিএলও। পিপিএলও পিপিএলও প্লিউরো নিউমোনিয়া লাইক ডিজিজ। তাহলে এলটা এসছে এখান থেকে, সরি পিপিএলও অর্গানিজম, ডিজিজ নয়, অর্গানিজম। তাহলে ওটা এসছে এখান থেকে, একটা পি এখান থেকে, একটা পি এখানে। নিউমোনিয়ার পিটা কিন্তু সাইলেন্ট থাকে, বোঝা গেল? তাহলে এটা কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া, কিন্তু আমরা ব্যাকটেরিয়া বলবো না, কারণ ব্যাকটেরিয়ার চারিদিকে একটা কোষ প্রাচীরের আবরণ থাকে, কিন্তু এদের কোষ প্রাচীর না থেকে একক পর্দা ঘেরা একটি কোষ পর্দা থাকে, তাই একে আমরা বলবো পিপিএলও, আলাদাভাবে ভাগ করবো ব্যাকটেরিয়ার থেকে। এবং এটি কী রোগ সৃষ্টি করে না, নিউমোনিয়া, দেখো লেখাই আছে এখান থেকে, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। উদাহরণ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম বা মাইক্রোপ্লাজমা লেডলাই, ঠিক আছে। এই 2 ধরনের হয়। এই হচ্ছে পিপিএলও। তাহলে প্রোক্যারিওটিক বা কত ধরনের কি ভাগ হয় সেটা সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। পরের পর্যায়ে আমরা ইউক্যারিওটিক কোষের স্ট্রাকচার, গঠন সম্পর্কে একটা একটা পার্ট করে আলোচনা করব, ঠিক আছে।